আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাকিল আহমেদ এসেছি মতিঝিল থেকে। ওকে। তো আমি আসলে রাসেল ভাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই যে তিনি আমাকে এখানে সুযোগ করে দিয়েছেন। নো প্রবলেম। আপনি নিজে এসএমএস, আপনি নিজে ইমেল করে আপনি এখানে এসেছেন, আমরা ঘটনায় চলে যাই। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার কথা বলছি। সেটা হচ্ছে আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমার লাইফে ঘটে যায়। আর এটা হচ্ছে যে তার আগে আমার ঘটনাগুলো বলার আগে আমার যে এলাকা সেটা সম্পর্কে একটু আইডিয়া দিলে মনে হয় যে আমার লিসেনারদের শুনতে বেটার হবে, মানে সহজ হবে। তো সেটা হচ্ছে আমরা মতিঝিলের একটি কলোনিতে থাকি, নামটা বললাম না। তো সেখানে এটা অনেক আগের একটা কলোনি, আর এখানে যতটা সম্ভব আমি এর আগে শুনেছিলাম যে এটা একটা কবরস্থান ছিল, দেন এটাকে একটা কলোনি করা হয়েছে। আর আমার বাসার পারিপার্শ্বিক অবস্থা হচ্ছে যে আমার বাসা থেকে জাস্ট 10 হাত দূরেই আপনার হচ্ছে একটা তাল গাছ, এটা আমাদের নিজস্ব লাগানো। আর আমাদের বাসার একেবারে পেছনে হচ্ছে আপনার একটি আম গাছ। তো আমাদের কলোনির অনেকেই বলেছে যে এখান থেকে, এই তাল গাছ থেকে নাকি অনেকেই অনেক কিছু দেখেছে, কিন্তু আসলে আল্লাহকে ধন্যবাদ যে এখন পর্যন্ত আমরা কিছু দেখিনি, বাজে কিছু দেখিনি। আর আমাদের মসজিদের যে ইমাম সাহেব, উনি অনেক পরহেজগার একজন মানুষ। উনি নিজেও বলেছেন যে আমাদের এই সাইডটা মানে তেমন একটা ভালো না। আর আমাকে যারা শুনছে তারা সবাই জানে যে আমার ফ্রেন্ডসরা আসলে মানে পারত সত্ত্বে রাত্রে 10টার পরে আমাদের বাসায় খুব একটা আসে না, এই দিকে খুব একটা আসে না। তো আমার তাল গাছে তো বললাম কাহিনী। তো আমার আম গাছে হচ্ছে যে আমার জন্মের আগে সিকান্দার নামক একটা লোক ছিল। তো ওনার মাগরিবের নামাজের আগে ওনার একটা মুরগি উঠে, ওনার একটা মুরগি গাছে উঠে যায়, আম গাছে, আমাদের বাসার পাশে মানে সাইডে যে গাছটা, আম গাছে উঠে যায়। আম গাছে ওঠার পরে তো উনি এই মুরগিটাকে পাড়ার জন্য গাছে ওঠে। তো তখন নাকি ওনাকে ধাক্কা দিয়ে কেউ কেউ একজন ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তিনি ওখানে সাথে সাথেই মারা যান। এটা আমাদের এখানে সবাই জানে, এলাকার সব সব লোকই জানে। তো এখন চলে যাচ্ছে আমার মূল ঘটনায়। সেটা হচ্ছে আমি এর আগে আমার মেজো আপুর সাথে ঘুমাতাম, মানে আমাদের ফ্যামিলিগতভাবে। তো কোনো একটা কারণে আমার মেজো আপু আমার বড় আপুর বাসায় শিফট হয়, দেন আমি একা ঘুমাতে শুরু করি। তো যেদিন আমি একা ঘুমাই, আমার লাইফে ফার্স্ট যেদিন আমি একা ঘুমাই, তো সেদিন আমি খাওয়া দাওয়া করে দেন রাত্রে আমি ঘুমাতে যাই। রাত্রে ঘুমানোর পর হঠাৎ, রাত কখন ঘুম ভাঙছে আমি বলতে পারবো না, কিন্তু হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি যে ভয় পাচ্ছি বা আমার ভিতরে কোনো হরর কিছু মানে কাজ করছে তা কিন্তু না। আমি নর্মালি ইজি আমি আছি। আমি ঘুমানোর জন্য এপাশ ওপাশ করতেছিলাম বিছানায় যে কখন আবার আমার ঘুম আসবে। তো ঘুম আসছে না। তো হঠাৎ অনেকক্ষণ টাইম পার হওয়ার পরে আমি হঠাৎ করে দেখলাম আমাদের বাসার যে ভেন্টিলেটরটা, এখানে রাসেল ভাই আপনাকে একটু বলতে হবে লিসেনারদের জন্য, সেটা হচ্ছে যে আমার বাসার পাশে যে ভেন্টিলেটরটা সেটা হচ্ছে আমাদের মানে আমার রুমের মানে পাশে যে ভেন্টিলেটরটা সেটা হচ্ছে আমাদের বিল্ডিং এর পিছনে। আর দেন মানে ম্যাক্সিমাম লোক জানে আমাদের বিল্ডিং এর ওই সাইডটাই পুরোই খারাপ আমাদের ওই সাইডটা। তো সেখান থেকে আমি দেখলাম যে মানে খুব জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে একটি আলো আমার বুকে এসে বসলো, ডাইরেক্ট বুকে এসে বসলো। বসার পর আমি না চাইতেও আমাকে মানে আমার মনে হচ্ছে যে কেউ মনে হচ্ছে যে আমার চোখ দুটো টেনে, একেবারে জোর করে টেনে আমাকে ঘুম পাড়িয়ে, মানে আমার চোখ দুটো টেনে বন্ধ করে দিচ্ছে। আর আমি তখন স্পষ্ট আমার মনে আছে, আমি তখন ওই অবস্থাতেই আমি দেখলাম যে আমি মানে মাঝ দুপুরে স্বপ্ন দেখছি। আসলে এটা আমি তখন ছোট ছিলাম, আমার জন্য যে কতটা ভয়ঙ্কর আসল ভাই আসলে এটা বলা বাহুল্য না। দেন আমি সাথে সাথে দোয়া পড়লাম, যেহেতু আমি এর আগে মাদ্রাসায় পড়েছিলাম, তো আমি সাথে সাথে দোয়া পড়লাম। দোয়া পড়ে মোটামুটি এটা ছেড়ে গেল আমাকে। তো দেন আমি সাথে সাথে আমার আব্বু আম্মুকে ডাক দিলাম, যেহেতু আমি ভয় পাচ্ছিলাম। আব্বু আম্মুকে ডাক দিলাম, আব্বু আম্মুকে ডাক দেওয়ার পর আব্বু আম্মু আসলো। আসার পর তারা আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তো আমি আসলে তাদের কাছে জিনিসটা হাইড করলাম, যে আসলে তারা হয়তো ভাবতে পারে যে আমি মানে একটা বানিয়ে বলছি, ভয় পেয়েছি তাই বানিয়ে বলছি। তাই আমি আর তাদের কাছে এই বিষয়টি বললাম না, আমি হাইড করলাম। আমি বললাম যে আসলে আমার ঠান্ডা পানি খাওয়ার খুব প্রচন্ড মানে তৃষ্ণা পেয়েছে, তাই আমি ঠান্ডা পানি খাবো। তো যেহেতু ফ্রিজ তাদের রুমে ছিল, তো তারা আমাকে ঠান্ডা পানি খাওয়ালো। দেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাসেল ভাই, যখন আমি ঠান্ডা পানি খেলাম, দেন আমি ঘড়ির দিকে তাকালাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত ঠিক 3টা বাজে, একদম 3টা, 1 সেকেন্ড না এই দিকে না ওই দিকে, একেবারে রাত 3টা। তো আমি পানি খাওয়ার পর আমি আবার যথারীতি আমার রুমে চলে আসলাম। চলে আসার পর আর রাসেল ভাই হচ্ছে যে আমি শুয়ে আছি, কিন্তু আমার ভিতরে তখন প্রচন্ড রকমের ভয় কাজ করতেছে। আমি একটা জিনিসই ভাবতেছি যে আমি কোনো মতে আমাকে আজকে রাত্রে ঘুমানো যাবে না, মানে দ্যাট মিনস চোখটা বন্ধ করা যাবে না। আসলে তখন 2টা ঘন্টা ছিল, আমার স্পষ্ট মনে আছে তখন ফজরের আজান দেয় ভোর 5টায়। তো আমার স্পষ্ট মনে আছে যে আমি তখন এই 2টা ঘন্টা আমি যে কিভাবে ছিলাম, এক উপরওয়ালা জানে, আর সেকেন্ড আমি জানি, যেহেতু এটা আমার লাইফে ফার্স্ট। আর দেন আমার বয়সও খুব বেশি একটা না, হয়তো বা 14, 15 কিংবা 16।
তখনকার একটা ছেলে কিরকম একটা মানে সময় কাটতে পারে। তো যথারীতি ফজরের আজান যখন দেয় তখন আমার আসলে মনে হয় আমার কলিজায় পানি আসছে। আমি খুব দ্রুত উঠলাম। তো হচ্ছে যে আমার আব্বু 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি ফজরের নামাজে আপনার যথারীতি উঠলো নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার সময় ওঠার সময় উনি মানে নোটিস করলো যে আমিও আমিও উঠছি নামাজ পড়তে যাবো, আব্বুকে বলতেছি আমিও তোমার সাথে নামাজ পড়তে যাবো। তো আব্বু তো খুব অবাক। আব্বু বলতেছে তুমি নামাজ পড়তে যাবা, এটা তো আসলে খুবই হাস্যকর, মানে খুব মানে বিস্ময়কর একটা বিষয়, যেহেতু আমি জুম্মার নামাজ ছাড়া তখন নামাজ তেমন একটা পড়তাম না। তো আমি বললাম যে না, আজকে আমি নামাজ পড়তে যাব। তো নামাজ পড়তে গেলাম যথারীতি আব্বুর সাথে। নামাজ পড়তে যাওয়ার পর আমি মসজিদে গেলাম। তো আমি এর আগে মনে হয় বলছি যে আমাদের মসজিদের যে ইমাম সাহেব, উনি খুবই পরহেজগার একজন মানুষ। আর উনি অনেকেই জানে যে উনি আমাদের এখানে জিন পালেন। আর উনি আসার আগে আমাদের কলোনিতে অনেক সমস্যাও ছিল। উনি আসার পরে এই সমস্যাগুলো মানে মোটামুটি অনেকটাই অফ হয়ে গিয়েছে। তো আমি নামাজ পড়ার পর আমি দেখলাম উনি আমাদের মসজিদে নামাজ পড়ার পর কিছু দোয়া করা হয়। তো উনি দোয়া করলো। দোয়া করার পর আমি আসলে ওনার জন্য ওয়েট করতেছি যে উনি কখন বের হবে। তো যথারীতি কিছুক্ষণ পর মোনাজাত হলো। মোনাজাত হওয়ার পর আমি হুজুরের কাছে গেলাম, যে আমার রাতে যে ঘটে গেল যে কাহিনীটা, সেটা আমি হুজুরকে শেয়ার করলাম। হুজুর, এই একটা বিষয় আমার লাইফে ঘটে গেছে, এটা আসলে আমি কি করতে পারি, আমি তো এটা দেখছি। দেন হুজুর আসলে কথাটাকে মানে একটা ফান হিসেবে উড়াই দিল। উনি বললো যে না, তুই যা দেখছিস এটা আসলে কিছু না, এটা ভুলে যা, এটা তুই বাচ্চা মানুষ, মনে বলে তুই দেখছিস। তো আমি হুজুরকে মানে বলতেছি যে না, এটা কোনো মতেই ভুল হইতে পারে না, কারণ আমি নিজের 2 চোখে দেখছি, এটা কখনো ভুল হইতে পারে না। তো উনি আসলে আমাকে মানে বলতে চাচ্ছিল না। দেন আমি অনেক জোরাজুরি করার পর উনি আমাকে বলল যে দেখ, তোদের এইখানটা তো তুই জানিস এটা খুব বেশি একটা ভালো না। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বাচ্চা মানুষ, তো আমি তোর আব্বুকে বলে দিব যে তোকে যেত আর মানে কখনো মানে একা না ঘুমাতে দেয়। তো আমি হুজুরকে মানে পার্সোনালি রিকোয়েস্ট করলাম, যেহেতু আমি আসলে চাচ্ছিলাম না যে এই বিষয়টাতে আমার ফ্যামিলি ইনভলভ হোক। তো এই জন্য আমি হুজুরকে মানে বেশ রিকোয়েস্ট করলাম, হুজুর কাইন্ডলি আপনি এই ঘটনাটা আমার ফ্যামিলিকে মানে আপনি বলেন না, দেখা যাক কি হয়, কতটুকু কি হয়। তো রাসেল ভাই, এই ঘটনাটা ঘটার তারপর থেকে আমি দেখলাম যে আমার সাথে আমাকে মানে প্রচন্ড, যেটাকে বলে বোবা ধরা একটা রোগ, সেটা আমার সাথে কন্টিনিউয়াসলি হতে থাকলো। মানে এই দেখা গেছে প্রতিটা দিনই আমার সাথে রাতে বোবা ধরতো। তো এই বোবা ধরায় আমি যথেষ্ট অতিষ্ঠ হয়ে গেলাম। তো এক পর্যায়ে দেখলাম যে আপনার বোবা ধরার রোগের সাথে সাথে হঠাৎ করে একদিন আমি নোটিস করতে পারলাম যে আমি যখন রাতে ঘুমাই, দ্যাট মিনস আমার বিছানার পাশে কেউ একজন মানে আপনার এভাবে নিঃশ্বাস নিচ্ছে। যে জিনিসটা হচ্ছে মানে একজন মানুষ যদি ঘুমায় এবং সে যদি খুব মানে গভীর ঘুমে থাকে, একটা গাঢ় নিঃশ্বাস ছাড়ে, সেই নিঃশ্বাসটা আমি স্পষ্ট পেলাম। তো আমি তো ভয় পেয়ে গেলাম যে কি হলো। তো আমি জিনিসটাকে প্রথম দিন তেমন একটা পাত্তা না দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে রাসেল ভাই, সেদিন আর আমার সাথে কোনো রকমের কোনো বোবা বা আমাকে ধরলো না। তো ভালো কথা, সেকেন্ড ডে তো আমি সেম জিনিসটাই নোটিস করলাম। তো আমি নোটিস করার পর আমি আজকেও ভাবলাম যে হয়তোবা আমি আমি মানে ভয়ে আছি, তাই আমার এরকম মনে হচ্ছে। তো ভালো কথা, সেকেন্ড ডে তো আমি এটা হাইড করলাম, মানে আমি জাস্ট নিজে চাপা দিলাম। বাট সবচেয়ে মজার বিষয়, যখন থার্ড ডেতে সেম কাজটাই হলো, তখন আমি ভাবলাম যে না, আসলে একটা মানুষ 1 দিন 2 দিন বা 3 দিন কিন্তু একটা মানুষ একই সেম জিনিস বুঝতে পারে না। আমি স্পষ্ট বুঝতেছি আমার পাশে কেউ একজন ঘুমিয়ে আছে। তো আমি তো প্রচন্ড আবারও সেম অনেক ভয় পেয়ে গেলাম যে এটা কি হচ্ছে আমার সাথে। তো আমি যেহেতু ক্লাস 8-এ পড়তাম, স্টুডেন্ট, আমার রুমেই টেবিল ছিল, আমি ওখানে গিয়ে খাতায় আমি নোটিস করলাম যে কালকে ঘুম থেকে উঠে আব্বুকে বলবো আমার সাথে এরকম একটা কিছু হচ্ছে, যেহেতু সকালবেলা আমি খাতা চেক করবো হোমওয়ার্কের জন্য। তো সেই দিন রাত্রি আমি দেখলাম আমাকে কেউ একজন বলতেছে যে আমি যে তোর এখানে আসি, তুই এটা কাউরে বলিস না, যদি বলস তো তোর অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো আমি ওনাকে জাস্ট একটা জিনিসই আস্ক করলাম যে দেখেন, আপনি কেন আমার এখানে আছেন, আমি তো একটা বাচ্চা মানুষ। তো উনি জাস্ট আমাকে একটাই বললো যে দেখ, আমি জানি তোর অনেক সমস্যা মানে হইতেছে, আমি তোর এখানে আসি, তুই ভয় পাস না, তোর কোনো ক্ষতি হবে না, কিন্তু তুই খবরদার আমি যতদিন পর্যন্ত এখানে আসি তুই কাউরে আমার বিষয়ে কিছু বলতে পারবি না। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু ঠিক আছে বললাম, বাট আমার ভিতরে তো আমি নাই, প্রচন্ড ভয়ে আমি আছি। তো তারপর হচ্ছে যে আমি তো ঠিক আছে, এইভাবে করে আমার দিন যেতে লাগলো। প্রচন্ড ভয় থাকি, রাত হলেই মানে আমার কাছে মনে হয় আমার বুকে কে যেন পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। তো ভালো কথা, এইভাবে যেতে লাগলো। হঠাৎ আমি নোটিস করলাম যে এখন আসলে আপনি আমাকে বলতে পারেন যে আপনি হয়তো বাচ্চা ছিলেন, তখন হয়তো আপনার কাছে এই জিনিসটা মানে এইভাবে মনে হয়েছে। বাট রাসেল ভাই, আমি আপনাকে একটা জিনিস কনফার্ম করতে পারি, সেটা হচ্ছে যে
আমি তখন স্পষ্ট মাঝে মাঝে প্রায় দেখতাম বিভিন্ন ফুল, মানে দ্যাট মিনস আতর, বিভিন্ন আতরের ঘ্রাণ আমি পেতাম, বিভিন্ন স্মেল। মানে এগুলো আসলে বাস্তবিক ক্ষেত্রে সত্যি কথা বলতে আমি কখনো মানে এইসব স্মেল পাইনি, যেটা আমি আগে মানে আমি তখন পেতাম। এক এক দিন রাতে এক এক রকম স্মেল, যেমন আসলে আমি মানে আপনাকে বলতে পারছি না, বাট মানে খুবই সুন্দর স্মেল। হ্যাঁ, তো আমি মানে বুঝতে পারলাম যে উনি যেই আছে না, মানে উনি একজন ভালো এবং একজন পরহেজগার মানুষ। তো এইভাবে করে মোটামুটি আমার সময় কাটতে লাগলো। মাঝখান দিয়ে আপনার 2 থেকে 3 মাস হয়তো বা, আম নট শিওর, 2 থেকে 3 মাস আমি এটা কন্টিনিউয়াসলি দেখলাম। দেখার পর হচ্ছে যে একদিন হঠাৎ করে উনি দেখলাম যে আমার সেই যে আওয়াজটা সেটা আর আমি পাচ্ছি না। তাই আমি ভাবলাম যে উনি হয়তো বা চলে গেছে। দেন হলো এখন উনি চলে গেছে, ভালো কথা। দেন আমি আবার নোটিস করলাম এখন যে আমার রুমে কেউ একজন আসতেছে। আমি মানে বিশাল বড় দাড়ি, আপনার মানে পেট পর্যন্ত দাড়ি, ওনার গায়ে প্রচুর তাবিজ, যেমন আমরা যেমন আপনার পুঁথি বড় বড় তাবিজগুলো দেখি, সেই তাবিজগুলো ওনার গায়ে লাগানো আছে। আর উনি হাতে একটা লাঠি, উনি এটা নিয়ে আসে আমার রুমে। আসার পর আপনি হচ্ছে যে আমার চেয়ারটা যে আছে, চেয়ারটা আমার যেহেতু আমি যেহেতু স্টুডেন্ট ছিলাম, তো আমার চেয়ার টেবিল, এখন আমি স্টুডেন্ট যাই, তো চেয়ারটা নিয়ে আমার খাটের কাছে আসার পর আমার মাথাটা, আপনাকে কিভাবে বুঝাবো, আমার মাথাটা বালিশে থাকে, উনি জাস্ট আমার মাথা থেকে জাস্ট এক হাত দূরে আমার দিকে তাকিয়ে থাকে মাথা নিচে হয়ে। তো এটা আসলে রাসেল ভাই যার সাথে ঘটে সেই বুঝতে পারে এটা আসলে কতটা ভয়ঙ্কর একটা জিনিস। তো আমি আপনাকে বলছি, যেহেতু আমি মাদ্রাসার স্টুডেন্ট, আমি কিছু জানতাম আগে থেকেই, তো আমি সেইভাবে দোয়া পড়তাম, দোয়া পড়ে আমি তাকে ছাড়াতাম। তো এখন হচ্ছে যে আমি এইখানেও আপনাকে আরেকটা কনফার্মেশন দিতে পারি, যে সেটা হচ্ছে যে আমি সবসময় রাতে পড়ে আমার পড়ার মানে টেবিল এবং চেয়ার থাকতো এক সাইডে, আমার বেড থাকতো আরেক সাইডে। কিন্তু হচ্ছে উনি যখন আসতো তখন আমি সকালে ঘুম থেকে উঠতাম, মানে ঘুম থেকে উঠে দেখতাম যে আমার চেয়ার টেবিলটা ঠিক জায়গাতেই আছে, বাট আমার চেয়ারটা ঠিক জায়গাতে নাই, চেয়ারটা আমার খাটের পাশেই আছে। তো এইভাবে কিছুদিন যেত। আর উনি আসলে ওনার গা থেকে প্রচন্ড রকমের বাজে একটা গন্ধ আসতো। আমি আপনাকে মানে আমি এক্সপ্লেন করতে পারছি না, যে ড্রেনের গন্ধ মনে হয় ওনার গায়ের চাইতেও অনেক ভালো, মানে অনেক ভালো। তো উনি এইভাবে আসতো, আসার পরে উনি আমার দিকে জাস্ট, উনি কিন্তু কিছুই করতো না, উনি আমার কোনো কথাও বলতো না, কিছু করতো না, উনি জাস্ট আমার দিকে তাকিয়ে থাকতো, জাস্ট মাথাটা নিচু করে আমার মাথার দিকে উনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আর আমি তখন দোয়া দুরূদ পড়ে আমি ছাড়াতাম। এভাবে করে আমার আসলে প্রত্যেকটা মুহূর্ত আমার যাচ্ছিল খুব ভয় এবং খুব আতঙ্কে। তো তারপর আমি এক সময় আর থাকতে পারলাম না, যেহেতু আমি ছোট ছিলাম, আমি আর সহ্য করতে পারিনি। সহ্য করতে না পেরে আমি আবার সেই হুজুরের কাছে আবার শরণাপন্ন হলাম। দেন আমি তাকে গিয়ে বললাম যে হুজুর, আমার তো এই কন্টিনিউয়াসলি সমস্যাগুলো হচ্ছে, তো আমাকে তো এর আগে আপনার সাথে কথা বলেছিলাম, দেন আমাকে একজন বললো এরকম কথা বলতে না, তো উনি তখন চলে গেছে। তখন হুজুর আসলে আমাকে মানে দেখলো, দেখে আর তখন আমি আসলে খুব শুকিয়ে গেছিলাম। তো তখন হুজুর আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই আবার নামাজ পড়া শুরু কর। দেন তুই 5 ওয়াক্ত নামাজ পড়, এশার নামাজ তো অবশ্যই পড়বি। এশার নামাজটা পড়ার পর তুই অজু করবি, অজু করে 4 কুল পড়বি, 4 কুল পরে তুই তোর সমস্ত গায়ে ফু দিবি, ফু দিয়ে 3টা তালি দিবি, 3টা তালি দিবি, দেখবি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর তোর কোনো সমস্যা হবে না। তো আসলে রাসেল ভাই আমি মানে বলতে চাই যে আল্লাহর কালাম এটা যে কতটা মানে পাওয়ারফুল, মানে আমি একজন মুসলমান হিসেবে আমি বুঝলাম যে আসলে আমার এতগুলো সমস্যা হতো, প্রত্যেকটা সমস্যা থেকে আমি আল্লাহর কালাম পড়তাম, ইভেন সাথে সাথে জাস্ট আমি মানে ফু দিতে দেরি, কিন্তু সমস্যাগুলো সলভ হতে আমার মনে হতো না 1 সেকেন্ড লাগতো না, সাথে সাথে সব গায়েব, কোথাও কিছু নাই। তো আসলে এই জন্য আমি মানে আল্লাহ অবশ্যই, তো যাই হোক, তো যেটা বলতেছিলাম, তো তারপর আমি অজু করতাম, আমি নামাজ পড়ে অজু করতাম, অজু করে আমি এরকম ভাবে থাকলাম। তো মোটামুটি এভাবে আমি 3 থেকে 4 মাস থাকলাম। তো থাকার পর আমার মেজো আপু আবার আমাদের বাসা শিফট হয়ে আসে। দেন তখন আর আমার সাথে আল্লাহর রহমতে সেই প্রবলেমগুলো হয়নি। আর মেজো আপু আসার পর আমি প্রায় 3 থেকে 4 মাস আমি আপনার মানে এভাবে চলতাম। তো ধন্যবাদ রাসেল ভাই আপনাকে এবং আপনার টিম মেম্বার। অনেক ধন্যবাদ আপনাকে। সালকিন ভাই, ওয়েলকাম টু ভূত আসাম, আশা করছি যে ভালো আছেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি আপনাকে অফিয়ারে বলছিলাম যে আমার সৌভাগ্য এটা যে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় আরজে রাসেল ভাই, সেটা আমি জানতাম না। আমার বন্ধুরা আজকে যখন আমি আসছি তা আমাকে বলেছে। আচ্ছা, তো আমি প্রিয় লিসেনার, স্বাগতম ভূত এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9টা 30 সেখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন ভৌতিক নতুন ভিডিও নিয়ে। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী যদি শেয়ার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।
তার সাথে বসে আমি আমার ঘটনাটা শেয়ার করতে পারছি, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনি যেমন একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন সুখী মানুষ, না, আমার খুব এইটার সাথে পছন্দের। এই অনুষ্ঠানটার সাথে কেন জানি মানানসই। না, আমার খুব পছন্দের একটা গান, সেই জন্যই মানে বলা আর কি। তো আমরা এখন যে ঘটনাটা শুনবো সেই ঘটনাটা কোন জায়গার যদি আমাকে একটু আচ্ছা। কাইন্ডলি বলতেন। রাসেল ভাই, অনেক 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 বন্ধুরা আছেন যারা তাদের নিজেদের গল্প শেয়ার করবেন। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে সুন্দর করে গুছিয়ে যতটুকু বলা যায়। তো আমার ঘটনাটা আসলে যেটা হয়, আমি আপনাকে একটু প্রেক্ষাপটটা দিয়ে নিই। প্রেক্ষাপটটা হচ্ছে আমি লেখালেখি করি, টুকটাক ছোটবেলা থেকে লেখালেখি করছি। তো লেখালেখির সুবাদে যেটা হয়, আমার জীবনে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে যায়, এমন ঘটনা তো যে ঘটনাটাকে একটু বলতে হয় যে একটু অতি প্রাকৃত, কিংবা আমরা বর্ণনা করতে পারছি না, এগুলোকে বর্ণনা করতে পারছি না। তো এই জন্য যেটা হয়, ঘটনাটাকে অনেকেই ধরে নেয় যে অশরীরীর সাথে রিলেটেড বা এই জাতীয় কিছুর সাথে রিলেটেড। তো বিভিন্ন আমার পরিচিত অপরিচিত অর্ধপরিচিত মানুষগুলো এসে আমাকে বলা শুরু করে যে তাদের জীবনে ঘটে যাওয়া বা ভৌতিক, আদি ভৌতিক বা এই জাতীয় কোনো ঘটনা। তো সেখান থেকেই যে ঘটনাগুলো আমি শুনতে থাকি, তার মধ্যে থেকে কিছু ঘটনা আমার খুবই আলাদা মনে হয়েছে। সেই আলাদা ঘটনার যে 1 নম্বর ঘটনা যেটা আমার মনে হয়েছে যে আলাদা, সেটা আমি আজকে আমাদের ভূত এফএম এর বন্ধুদের সাথে শেয়ার করতে চাই। তো ঘটনাটা শুরু হয় 2002 সালে, এবং আপনারা জানেন যে 2002 সাল তখন কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেক ভিন্ন ছিল। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন না, মানে এখন যারা ছিলেন আর কি। তো এটা যেটা হচ্ছিল যে তখন বিরোধী দল যেটা ছিলেন, আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট এটা বলা, না হলে আমি আগাতে পারবো না। তো তখন একটা হরতাল জাতীয় কিছু একটা চলছিল। তো এই ঘটনাটা শুনি হচ্ছে, আমরা যে বাসায় থাকি সেই পাশের বাসার একটা ছেলে, তার নাম হচ্ছে সোহাগ। সে তখন 10ম শ্রেণীতে পড়ে, এসএসসি পরীক্ষা দেয়নি তখনও। তো ওর ঘটনাটা শুরু হয় ওর বাবার সাথে। ওর বাবা হচ্ছে, ওনার বাবার নাম কোচি। তো যেটা হয়, আমাদের ঠিক বাসার পাশেই কোচি ভাই একটা স্লাম চালাতেন আর কি। আমরা আমাদের এলাকার লোকজন বলতাম একটা বস্তি চালাতেন আর কি, এভাবে বলতে পছন্দ করতেন। কিন্তু ইভেনচুয়ালি এখন উনি বাড়ি বানিয়েছেন, ওখানে থাকছেন, কিন্তু ওর সময় একটা স্লাম চালাতেন আর কি। এবং স্লাম চালাতে গিয়ে যেটা হতো, ওনার প্রায়শই বাকবিতণ্ডা হতো, ঝগড়া হতো, এবং পাড়ার সবার কাছে উনি একটা মানে যেটা কি বলে, ওই গালাগালি করে যেরকম একজন মানুষ হিসেবে পরিচিত হয়ে গিয়েছিলেন আর কি। উনি একটা খারাপ রেপুটেশন চলে এসেছিল, এবং দেখা যাচ্ছে যে উনি শান্ত থাকতে পারছেন না, ওনার হাতে তসবিহ, কিন্তু তারপরেও গালাগালি করছেন, কারণ কোন একটা ঝামেলা হয়েছে ওনার লাইফে। এবং উনি খুব রকচটা মানুষ ছিলেন। এরকম উদাহরণ আছে যে কারো কথা পছন্দ হয়নি, উনি ছিলেন একসময় 1970 সালের দিকের বডি বিল্ডার, মিস্টার ঢাকা হয়েছিলেন। তো উনার পেশি বহুল মানুষ। তো উনার রাগ হলে উনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। উনি দেখা যাচ্ছে যে একজনের সাথে রাগ হচ্ছে, তাকে একটা 10 ইঞ্চি ইট ছুঁড়ে তার বুকে ছুঁড়ে মারছে, এবং সে হসপিটালাইজড হয়ে গেছে। এরকম ঘটনাও আমরা প্রত্যক্ষ করেছি। যাই হোক, আমি ওনাকে ছোট করতে চাচ্ছি না, ওনার রাগের একটু ছোট একটা বর্ণনা আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করলাম। তার সন্তান হচ্ছে সোহাগ, যে এই ঘটনাটা আমাকে বলে। এবং তখন ঘটনাটা শুরু হয়, সোহাগের সাথে তার বাবার ঝগড়া হয়। এবং আপনি বুঝতেই পারছেন, কোচি ভাই, আমরা যাকে কোচি ভাই বলি, কোচি ভাইয়ের রাগের একটা ছোট আঁচ আপনাদেরকে দিলাম। তো এই ঝগড়ার কারণে যেটা হয়, সোহাগ মনে করে যে ওই যখন 10ম শ্রেণীতে পড়ছে, 15-16 বছর বয়স, ওর মাথা গরম হয়ে যায়, ও চিন্তা করে এই বাসা ছেড়েও চলে যাবে এবং কোনোদিনই এই বাসায় সে ফিরে আসবে না। সে বাসা থেকে বের হয়ে যায়। এবং আমি আপনাকে বললাম, যেটা আমি এখন ইলাবোরেটলি বলতে পারছি না, রাজনৈতিক প্রেক্ষাপটটা ছিল তখন হরতাল চলছিল। এবং এই হরতাল চলাকালীন সময় যেটা হয়, সে বাসা থেকে বের হয়ে গিয়ে খুব অপ্রস্তুত হয়ে যায়, সে আসলে কোথায় যাবে। কিন্তু সে এমন কোনো জায়গায় থাকতে চায় না যেখানে তার বাবা বা পরিবারের কেউ তাকে খুঁজে বের করতে পারে। আচ্ছা, এরকম একটা সিচুয়েশন তার জীবনে। তো তারপরেও সে কিছুটা রিক্সায়, কিছুটা হেঁটে, কিছুটা বাসে, যেভাবেই পাচ্ছে, তার ধারণা ঢাকা ছাড়তে হবে, তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এবং যেতে যেতে তার মনে হলো যে সে ফরিদপুর আটরশিতে তার একজন বন্ধু থাকে, তার কাছে যদি সে যেতে পারে, তখন কিন্তু মোবাইল ফোন সেভাবে অ্যাভেলেবল, কিন্তু সবার হাতে নেই। তো সে না জানিয়েই ওর উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এবং আপনি জানেন যে
এটা ফরিদপুর যেতে হলে একটা ফেরি পার হতে হয়, পাটুরিয়া দৌলতদিয়া ঘাট পার হতে হয়। তো ও সেই সকালে বাসা থেকে বের হয়ে গেছে, বিভিন্ন সংগ্রাম করে রাস্তায় এটার উপর উঠে সেটার উপর উঠে কোনো রকম ভাবে সে পার হয়ে ওই ফেরিঘাটে গেল। ফেরিঘাটে যখন গিয়েছে তখন সন্ধ্যা হয়নি, সন্ধে হবে হবে অবস্থা। তো খুব কসরত করে, আমি ইন ডিটেল বলতে পারছি না যেহেতু, সে ফেরিঘাটটা পার হলো, ফেরিঘাটটা পার হওয়ার পর ওপারে গেল, ওপারে গিয়ে তখন সন্ধ্যাটা নেমে গেছে। এবং দুর্ভাগ্যবশত সন্ধ্যা নেমে যাওয়ার পর ওখানে একটু গ্রাম অঞ্চল, তো খুব বেশি যানবাহন ছিল না। তো ওর মনে শঙ্কা জাগে যে আসলে কিভাবে পৌঁছাবে এত রাতে। তো ও কোনো একটা পিকআপ ভ্যানের পিছনে উঠে মানে কিছুক্ষণ অপেক্ষা করে, তারপরে সেই পিকআপ ভ্যানের পিছনে উঠে ওই আটরশি এলাকাটা পর্যন্ত যাওয়ার একটা প্রচেষ্টা নেয়। এবং দেখা যায় যে সেটা করতে করতে 8:30 9টার বেশি বেজে গেছে রাত। তো সে গিয়ে পৌঁছায় আটরশির উপকণ্ঠে, এবং এখান থেকে তাকে আটরশিতে পৌঁছাতে হবে তার একটা বন্ধুর বাসায়, যেখানে সে আগে গিয়েছিল। সে খুঁজে বের করবে ঘটনাটা। আমার বেসিক ঘটনাটা এখান থেকে শুরু হচ্ছে। আমি একটু আগে যা দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে যে ওইখানে সে কি করছে। প্রেক্ষাপটটা, হ্যাঁ। সোহাগ নামে একটা ছেলে কেন বাড়ি থেকে বেরিয়ে গেছে মন খারাপ করে আটরশি যাওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে অপেক্ষা করছে। এখন যারা শুনছেন বা আপনারা সবাই জানেন যে ঢাকায় 8টা 9টা তেমন কোনো রাত নয়, কিন্তু ওরকম একটা এলাকার জন্য কিন্তু সেটা বেশ রাত। এবং সেই সময়টা কিন্তু হরতাল চলছে, মানুষজনের এত আনাগোনা নেই। তো ও খুব মানে চিন্তাক্লিষ্ট থাকে যে আসলে শেষ পর্যন্ত কিভাবে পৌঁছাবে। হেঁটে যেতে হলে খুব কষ্টকর ব্যাপার, এবং হেঁটে যেতে হলে হয়তো চিনবেও না, কারণ কেউ একজন যদি একটা পার্টিকুলার জায়গায় তাকে নামিয়ে দেয়, সেখান থেকে সে যাওয়াটা তার জন্য ইজি। এবং এরকম যখন চিন্তা করছিল সে, তখন খেয়াল করে যে একটা ভ্যানওয়ালা চলে যাচ্ছে। সে দৌড়ে যায় ভ্যানওয়ালাটার কাছে এবং গিয়ে বলে যে ভাই দেখেন, আমি অমুক একটা জায়গায় যেতে চাই, আমাকে আপনি দয়া করে নামিয়ে দিন। ভ্যানওয়ালা বলে, দেখেন ভাই, আমি তো ক্লোজ করে দিছি, এখনো চালাইতে পারবো না, বাসায় চলে যাচ্ছি। এইভাবে কিছু একটা তাকে বলে, এবং বলে যে তখন সোহাগ বুঝতে পারে যে আসলে ভ্যানওয়ালাটা যদি আসলেই চলে যায়, ওর জন্য খুব কষ্টকর হবে তার গন্তব্যে পৌঁছানো। তো ভ্যানওয়ালাটাকে অনুরোধ করে, ভাই দেখেন, এত রাতে আমি কিচ্ছু পাবো না, আপনি দয়া করে আমাকে কাছাকাছি কোথাও নামিয়ে দিন, সেখান থেকে আমরা যাব। তো সে ভ্যানওয়ালাটা তাতে রাজি হয়, তার মনটা গলে এবং সে যাত্রা শুরু করে। আচ্ছা, যাত্রা শুরুর করার পর সে কিন্তু নিজের কষ্ট এবং ব্যক্তিকেন্দ্রিক যেটা দুঃখ নিয়ে চিন্তা করছিল, আশেপাশের দিকে তার এত লক্ষ্য ছিল না। সে আমাকে তার কণ্ঠে যেটা বলেছে, এবং এটা বলছিল যে খুব শুনশান একটা ভ্যান চলে যাচ্ছে, গ্রাম অঞ্চল, কাঁচা পাকা পথ, ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। পরিবেশটা আসলে খুব ভৌতিক যে তাও না, স্বাভাবিক পরিবেশ। এবং এভাবে যখন যাচ্ছিল ভ্যানটা, তখন কিছু দূর যাওয়ার পর ও বললো যে ভ্যানটা থামানো হয়, এবং দেখে একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা ভ্যানে ওঠার জন্য অপেক্ষা করছে। তো বৃদ্ধ এবং বৃদ্ধা সে ভ্যানে ওঠে, কারণ এত রাতে তারা কমে যাবে। তো তারা সেই ভ্যানে ওঠে এবং তারাও গন্তব্যের কাছাকাছি কোনো এক জায়গায় নামবে, এবং তাতে কোনো প্রবলেম ছিল না। সোহাকে বললো যে উঠতেই পারে, এবং আমি তাদের দিকে লক্ষ্যও দিচ্ছিলাম না, এবং তারাও যে আমাকে খুব ডিস্টার্ব করছিল তাও নয়। তো তারা ওঠে, এবং একটা সময় পর তাদের যখন গন্তব্য এসে যায়, তারা ভ্যান থেকে নেমে যায়। এবং ভ্যান থেকে নেমে যাওয়ার সময় যে বৃদ্ধ লোকটি উঠেছিল, বৃদ্ধ লোকটি সোহাগের চোখের দিকে তাকিয়ে বলে, বাবা, তোমার আর কোনো ভয় নেই। সোহাগ এতক্ষণ কিন্তু তার নিজের ব্যক্তি চিন্তায় মত্ত ছিল, তার রাগ নিয়ে, তার ক্ষোভ নিয়ে মত্ত ছিল। হঠাৎ করে একটা অচেনা বৃদ্ধ, ও ভয় পায়নি তখন। ভয় পায়নি, মানে চিন্তিত হয় যে কেন কেন বলছেন, কেন বলতেছেন। বৃদ্ধ হাসি দিয়ে চলে যায় এবং উত্তর দেয় না। তো তার 2-4 মিনিট পরে সে পৌঁছে যায় হচ্ছে তার গন্তব্যে, যেখানে তার বন্ধুর বাসা তার কাছাকাছি। এবং এত রাতে গিয়ে ওর বন্ধুকে বলে যে আমি আসছি। বন্ধু জিজ্ঞেস করে, কিভাবে আসছিস, মানে কেন, কি হইলো না হইলো, সব বৃত্তান্ত। শেষ মুহূর্তে জানতে পারে যে সে এখানে একটা ভ্যান যোগে এসেছে, এবং ভ্যানে আবার এরকম একজন বৃদ্ধ এবং বৃদ্ধা উঠেছিলেন, যে আবার তাকে এরকম একটা কথা বলছে। তো তখন সোহাগের বন্ধুটা তাকে বলা শুরু করে যে এখান থেকে 1 থেকে 2 মাস আগে এই ভ্যানের কাহিনীটা বলা শুরু করে, যে দোস্ত, এরকম ঘটনাটা হয়েছে যে আমাদের এলাকায়
এরকমই একটা সময়ে এই ভ্যানটা রাতের বেলা তার কাজ শেষ করে বাসার দিকে ফিরছিল। কিছু দূর যাওয়ার পথে দুজন পুলিশ তাকে পথরোধ করে এবং পথরোধ করে বলে, এই দেখ এখানে একটা চাটাই মোড়া আছে, এখানে একটা জিনিস আছে, এটা তোর পৌঁছে দিতে হইব। কই পৌঁছে দিতে হইব? একটা এলাকার নাম বলে। তো বলে, স্যার দেখেন আমার তো বাসা উল্টা দিকে, আমি যদি ওই দিকে যাই আমার বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে যাবো, আপনি আজকে আমারে ছেড়ে দেন। তো পুলিশ ওকে একটা কুৎসিত ভাষায় গাল দেয়, বলে এই কুৎসিত ভাষাটা আপনি বুঝেই নেন। তো বলে যে এটা তোর উড়ে তুইব। ওটা ছিল একটা, ওই সময় পলিটিক্যাল কিলিং চলছিল, তো একটা চাটাই মোড় একটা লাশ। তো সেই তো লাশটা নিয়ে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। অনিচ্ছা সত্ত্বেও সেই ভ্যানওয়ালাটাকে সেই লাশটাকে ওঠায় তার ভ্যানে এবং উল্টো পথে তার যাওয়া শুরু করতে হয়, কারণ কোনো অবকাশ তো নেই। দুজন পুলিশের দায়িত্ব পড়েছে এই লাশটাকে কোনো একটা জায়গায় পৌঁছে দেওয়ার, সম্ভবত কোনো মর্গে বা কোথাও। তো এই লাশ নিয়ে তাদের যাত্রা শুরু হলো এবং দুজন পুলিশ, লাশ এবং সেই ভ্যানওয়ালা চলছে। কিছু দূর যাওয়ার পর সেই ভ্যানওয়ালা একটু শব্দ শুনলো, চকাত চকাত শব্দ, মানে আমাদের মুখের যখন কথা চাবানোর কোনো একটা শব্দ। হ্যাঁ, তো ভ্যানওয়ালা কোশ্চিন কেন চিন্তা করেনি, সে চালাতে চালাতেই সে পেছন ফেরে এবং পেছন ফিরে দেখে যে দুজন পুলিশ সেই লাশটাকে খাচ্ছে। এবং এই দৃশ্য দেখার সাথে সাথে চালানো অবস্থাতেই সে এতটাই হতচকিত হয়ে যায়, সে পড়ে যায় সে ভ্যান থেকে এবং সেখান থেকে সে দৌড়ে পালিয়ে যায়। এবং পরের দিন আসে এবং মানে সে প্রস্তুত ছিল না পুরো ঘটনার জন্য, খুব দ্রুত ঘটে যতটুকু আমরা জানি ঘটনাটা। এবং এসে সে ভ্যানটাকে ঠিকই খুঁজে পায়, কিন্তু দুটো পুলিশ আর লাশ সেখানে ছিল না। আচ্ছা। এবং এরপরে দীর্ঘদিন সেই ভ্যান চালক সেই শখের কারণে ভ্যান চালানো থেকে বিরত থাকে, কিন্তু পেটের দায়, গরিব মানুষ, তাদেরকে সে পেশাতেই ফেরত যেতে হবে এবং সে ফেরত যায়। এখন কথা রয়ে যায় যে এটা তো একটা ঘটনা ঘটতেই পারে, এরকম ঘটে গেছে হয়তো ঘটনাটা, বৃদ্ধ লোকটি তাকে কেন বলল? এটাই মেন প্রশ্ন কিন্তু। হ্যাঁ, সেটাই। তোমার কোনো ভয় নেই। তো অনেকের কাছে অনেক রকম ব্যাখ্যা আছে। হুম হুম। সোহাগ আমাকে বলেছিল, ভাই আমি জানি না আমাকে কেন বলেছিল সে তোমার কোনো ভয় নেই। উনি কি মানুষ ছিলেন নাকি অন্য কেউ ছিলেন? যদি মানুষ হয়ে থাকেন তুমি কিভাবে জানলেন? আর যদি অন্য কেউ হয়ে থাকেন তাহলে কেন আমাকেই উনি এই কথাটা বললেন? এই প্রশ্নের উত্তরটা যারা শ্রোতা আছেন তারাই বলতে পারবেন, বা তাদের যদি প্রত্যক্ষ করে থাকেন বা যদি তাদের চিন্তার মধ্যে এসে থাকে, আশা করি তারা এসএমএস করে জানিয়ে দেবেন। কিন্তু আমার কাছে এটার উত্তর নেই। রাসেল ভাই, আপনি প্রচুর গল্প শুনেছেন, আপনার কাছে হয়তো কোনো উত্তর থাকতে পারে, আমি জানি না। তো আমি আপনার কাছে মানে মেইনলি এখন যদি কাউকে জিজ্ঞেস করি, প্রথমে বলবেন যে পুরো জিনিসটাই কেউ হ্যালুসিনেট করেছে, পুরো জিনিসটা মানে চোখের সামনে ঘটেছে, কিন্তু সেটা সত্যি না। আবার অনেকে বলবেন যে এরকম ঘটনা মানে আমরা এরকম ঘটনা কিন্তু আগেও বেশ কিছু শুনেছি, এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে। আমরা চলে যাই সেই ঘটনায়। ঘটনার প্রেক্ষাপট ছিল চট্টগ্রাম, রাইট? জি জি। চলে যাই ঘটনায়। ওকে, ঘটনাটা ছিল 2007-8 দিকে। আমি তখন ক্লাস 8 পড়ি। তো আমার স্কুলটা ছিল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে, আর স্কুলে অনেক রেস্ট্রিকশন ছিল। আমাদেরকে সবসময় আপ টু ডেট থাকতে হতো, পরিষ্কার পরিচ্ছন্ন জি, থাকতে জি। হতো। তো যেদিন ঘটনাটা, সেদিন রাতে সন্ধ্যার পরে আমি পড়াশোনা করলাম। পড়াশোনা শেষ করে আমি আমার পরের দিন স্কুলের জন্য আমি আমার ব্যাগ গোছালাম, বই খাতা গোছাচ্ছি। তখন আমি দেখলাম যে আমার রুটিনে যে ক্লাসটা আছে সেই ক্লাসগুলো আমাদেরকে চেক করা হয়। আমাদের ড্রেস আপ, চুল ছোট করা হচ্ছে, সবকিছু এরকম চেক করে। তো তখন ওই রুটিনে সাবজেক্টটা দেখে তখন আমার মনে পড়লো যে আগের যে ক্লাসে আমাকে ওয়ার্ন করেছিল আমার চুল কাটানোর দরকার ছিল, চুল বড় হয়ে গেছিল। তো এখন এবং আপনি দেখেছিলেন যে পরের দিন আপনার ড্রিল ক্লাস ছিল, বেসিক্যালি সাবজেক্টটা ছিল শারীরিক শিক্ষা। তো আমাদের এখানে আমার যে টিচারটা ছিল উনি খুব স্ট্রিক্ট ছিল, আমাদেরকে পানিশমেন্ট দিত। তো পানিশমেন্টের ভয়ে আর কি আমার ওই দিন রাতে আমার অগত্যা আমার ইচ্ছার বিরুদ্ধে আমার চুল কাটতে যাওয়া দরকার হয়েছে, আমি গেছি। তো ওই দিন তারপরে আমি আম্মুকে এরকম বললাম যে আসলে আমার এখন চুল কেটে যেতে হবে, নাহলে আমার পরের দিন ঝামেলা হবে, পানিশমেন্ট পেতে পারি। তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে যাও। তো আমি আমাদের বাসা রেসিডেন্সিয়াল এরিয়াতে ছিল, তো ওখানে অনেক সেলুন থাকলেও আমি একটা স্পেসিফিক একজন আলাদা
বারবারের কাছে আমি চুল কাটতাম। মানে যার কাছে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আমি ওনার কাছে কেটেছি। তো ওনার দোকানটা আমাদের বাসায় ছিল, বাসার কাছেই ছিল বেসিক্যালি ফার্স্টে। পরে উনি ওখান থেকে দোকানটা সরিয়ে নিয়ে একটু দূরে অন্য কোনো অন্য একটা জায়গায় জায়গায় গেলেন যান। আর কি, বাসা থেকে একটু দূরে। তো আমি বাসা থেকে বের হলাম তখন রাতে 9টা বেশি বাজে, 9:30, 9টা 9:30 এরকম। তো সেলুনে যাওয়ার দুইটা ওয়ে ছিল। একটা ওয়ে ছিল আবাসিক এলাকার ভিতর দিয়ে যে একটা রাস্তা আছে, এখানে সবসময় গাড়ি চলাচল করে। আরেকটা রাস্তা ছিল আমাদের বাসার উল্টো দিক দিয়ে, যে মানে বাসার থেকে যদি সোজা রাস্তা বের হয় তাহলে মেইন রোডটা পড়ে, আর বাসার থেকে যদি উল্টা দিকে যাই তাহলে হলো একটা শর্টকাট ওয়ে পাবো, সেই ওয়েতে দিয়ে আমি সেলুনে যেতে পারবো। এবং সেই শর্টকাট মানে সেই রাস্তাটা ছিল এরকম, এক পাশে ছিল মাঠ, খেলার মাঠ, এবং আরেক পাশে ছিল পুরোটাই মাঠ ছিল, কিন্তু মাঠের অর্ধেকে হচ্ছে একটি স্কুল কনস্ট্রাক্টেড অবস্থা ছিল আর কি। আচ্ছা, তো দুইটা মাঝখান দিয়ে মানুষ হাঁটাচলা করতো। তো আমি সেই পথে সেই পথ দিয়ে যাচ্ছি। তো বেসিক্যালি ওই স্কুলটা পিছে আপনার একটা সরকারি কোয়ার্টার ছিল, এবং সরকারি কোয়ার্টারের পাশে সরকারি কোয়ার্টার আশেপাশে এমনি আমরা দেখি যে গাছপালা থাকে এমনি সচরাচর। একটু বড় জায়গা নিয়ে। হ্যাঁ, একটু বড় জায়গা নিয়ে স্পেস নিয়ে ওরা ইয়েটা করে। আর ওটার পাশে ওই কোয়ার্টারের সামনের দিকে হচ্ছে মাঠ, মাঠের এক সাইডে কনস্ট্রাক্টেড স্কুল ছিল। আচ্ছা। এই দুইটা জায়গা মাঝখানে এই রাস্তা যাওয়ার পথে সেই স্কুলটার স্কুলটার পিছেই একটা পরিত্যক্ত রুম, বা একটা পরিত্যক্ত রুমই বলতে পারেন। আচ্ছা, ওখানে সম্ভবত কোয়ার্টারের কোনো গার্ড বা কারো ইয়া ছিল, আপনার গার্ডরা ওখানে থাকতো, কিন্তু পরবর্তীতে ওটা ইউজ হতো না, পরিত্যক্ত অবস্থায় ছিল। এবং ওই জায়গাটা, ওই রাস্তাটা মানুষজন ইউজ করতো না। আর ওই যে বদনাম ছিল নানান ধরনের। আর ওই যে পরিত্যক্ত যে বাসাটার কথা বলতেছি, বা যে রুমটা, বাসা তো বলা যাবে না, ছোট একটা রুম। তো ওখানে আসলে এলাকার ছেলেপেলেরা যারা একটু অসামাজিক ছিল, ওরা ওখানে অ্যাডিকশন বা এই ধরনের ক্রাইম হতো ওখানে বিভিন্ন। ওই পথটা মানুষজন সচরাচর ইউজ করতো না। এখন ওখানে স্কুল হয়ে গেছে, সেই মাঠ এখন আর নেই। সেই মাঠে ওখানে এখন বাড়িঘর হয়ে গেছে, অ্যাপার্টমেন্ট বাড়ি হয়ে গেছে। তো সেই সরকারি কোয়ার্টারটা আছে এখনো। আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার পরে আমি ওই পরিত্যক্ত সেই বাসাটা আমি অলরেডি ক্রস করছি। ক্রস করে আমি যখন সেই সরকারি কোয়ার্টারের যে গাছপালা, চারপাশে যে গাছপালা, সরকারি কোয়ার্টারের সাইড দিয়ে যাবো, জাস্ট ক্রস করার কিছু মানে ক্রস করছি, ক্রস করার পরপরই আমাকে পিছন থেকে একজন ডাক দিল যে এই শুনে যাও। তো ডাকটা শুনে আমি পিছনে তাকালাম, এবং পিছনে তাকিয়ে আমি দেখলাম যে নর্মালি একটা ছেলে, 25 ইয়ার্স একটা ছেলে দাঁড়িয়ে আমাকে ডাকছে। আমি তখন একটু ভয় লাগলো, বাট আমি তার কাছে গেছি। যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞাসা করলো, কি নাম তোমার, কই থাকো, এই সেই। তার মানে বুঝছি এলাকার পরিচিত কোনো বড় ভাইটাই হোক। ওকে জিজ্ঞাসা আমি বললাম যে যা সত্য তাই, যে আমি এখানে এরকম যাচ্ছি, আমার পরের দিন এই স্কুলে যেতে হবে, সে আমার চুল কাটানো দরকার। তো তুমি বলে, উনিও আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু এত রাতে বের হওয়া তোমার ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি বাসায় চলে যাবো, আমার কাজ শেষ হলে বাসায় চলে যাবো, সমস্যা নেই। এবং তখন সব কথাবার্তা একদম নর্মালি মনে করো, আমার কাছে মনে হচ্ছে সে আমার এলাকার পরিচিত বড় ভাই বা এরকম, সে আমার কাছে জাস্ট কুশলাটি জিজ্ঞাসা করতেছে বা এরকম, অ্যাজ লাইক ওয়েল উইশার হিসেবে একদম। তো আমি তখন আমার ভিতরে কোনো ধরনের ভয় কাজ করেনি। কিন্তু ওই যে একটা খারাপ রেপুটেশন ওই জায়গাটা, সেই জিনিসটা কিন্তু ভিতরে একটু হলেও আমার কাছে ফিল হচ্ছিল। তো তখন আমি যে যখন আমাকে বলতে আছে ঠিক আছে চলে যাও, আমি আবার যখন হাঁটছি, তো 5-10 ফিট সামনে এগোনোর পরে এরপর আমাকে একটা ডাক দিল, কিন্তু এই ডাকটা ছিল একটু অন্যরকম। এই যে ভাই একটু শুনে যাও, হেল্প চাওয়ার মতো। হেল্প অ্যাজ লাইক, মানে সে আমাকে আমার কাছে হেল্প চাচ্ছে, ভাইয়া একটু শুনে যাবা, এই ধরনের। তখন আমি আবার আমি তার দিকে গেলাম। এখন তার কণ্ঠটা একটু নমনীয়, আগে যেরকম সে আমাকে অ্যাডভাইস দিচ্ছিল এই ধরনের না, তখন তার কণ্ঠটা একটু নমনীয়। তখন উনি আমাকে বলতেছে যে আমার একটা ফ্রেন্ড অসুস্থ, ওই রুমের ভিতরে পড়ে আছে,
তো একটু হেল্প, মানে তুমি একটু আসো, একটু সাহায্য দরকার। তো আমি তখন আমি কিন্তু ভয় পেয়েছি, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। যেহেতু ব্যাড রেপুটেশন ওই জায়গাটা। তখন আমি এটা অ্যাভয়েড করার জন্য বলছি, সরি ভাই, আমার এখন টাইম নাই, আপনি প্লিজ অন্য কাউকে ডাকেন। আমার বাসা যদি তাড়াতাড়ি যেতে না পারি, বাসায় আম্মু টেনশন করবে বা আব্বু টেনশন করবে। কিন্তু উনি যখন বুঝতে পারছেন আমি অ্যাভয়েড করতে চাইছি বা আমি অ্যাভয়েড করে ওনাকে হেল্প করবো না, তখন উনি আমাকে বললো যে তুমি যদি এখানে হেল্প না করো তাহলে তুমি সামনে আর যেতে পারবে না। থ্রেট করছে থ্রেট দিল আমাকে, একদমই ডিরেক্টলি আমাকে সে থ্রেট দিল। তখন আমি কলাপস, আমি মানে তার কথায় আমি কলাপস হয়ে গেছি। আমার আর ভিতরে সাহস নেই যে আমি তার কথার বিপরীতে কিছু করবো। তখন আমি তার কথা মতো তার পিছন পিছন চলে যাচ্ছি। সে যে রুমটা, পরিত্যক্ত যে রুমটা ছিল, ওইদিকে আমি গেলাম। ওই রুমটা ভিতরে ঢুকে তো পরিত্যক্ত রুম, 3 পাশে দেয়ালের মতো, উপরে তো ছাদ আছে, বাট একটা শুধু দরজা থাকার কথা, কিন্তু সেই দরজাটা নেই। এরকম একটা রুম, পরিত্যক্ত জায়গা। ভিতরে ঢুকলাম, কিন্তু ভিতরে ঢুকে ভিতরে কোনো আলো নেই। যেহেতু এখন ওই রুমের মানে ওই পরিত্যক্ত জায়গাটার অপোজিট একটা স্কুল যে কনস্ট্রাক্টেড হচ্ছিল, সেখানে তো সবসময় লাইট জ্বালানো থাকে রাতের বেলা। সেই লাইটের কিছু আলো সেই রুমের দিকে ঘুরতেছিল। তো রুমে ঢুকার সময় জাস্ট এরকম দেখলাম যে একটা ছেলে, ওরকম সেম এজে, কি পড়াছিল সঠিক মনে নেই আমার, মানে নর্মাল মানুষের যা পড়া থাকে আর কি, সে তার পিঠটা দেওয়ালে ঠেকানো ছিল আর পাটা মাটিতে টান টান করে, মানে স্বাভাবিক মানুষ মাটিতে বসে যেভাবে কিছু হেলান দিয়ে, পিঠে হেলান দিয়ে ওভাবে বসে আছে, মানে কিন্তু তার হাত পা ছাড়ানো, লাইক সে ফেইন্ট বা সে অজ্ঞান অবস্থায় আছে, এরকম তার সেন্স নেই। এটা হচ্ছে রুমের ভিতরে ঢোকার সময় আমি মানে এটা দেখা গেছে। বাট রুমের ভিতরে যখন ঢুকছি তখন ওই দরজার সামনে দুটো, মানে দরজার মতো যে জায়গাটা, ওখানে যদি 2জন মানুষ দাঁড়ায়, একটা রুমে তো আর আলো থাকার কথা না। তো আমি যখন জিনিসটা বুঝতে চাইলাম যে কি হয়েছে, আমি বললাম যে এখানে একটা মানুষ পড়ে আছে সেন্সলেস, তাকে এখানে তো ডাক্তারের কাছে নিতে হবে বা এরকম। কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম যে অরিজিনাল তার কি হয়েছে, আমার কাছে যে হেল্প চাইছে কি জন্য। তো আমি তখন আলোর জন্য, রুমে তো আলোর দরকার, রুমের আলোর জন্য আমি জাস্ট টার্ন করে পিছনে যে আমার পাশে যে দাঁড়ায় ছিল, বা আমার একটু পিছনে পাশে দাঁড়ায় ছিল, আমি আপনি একটু সরেন, মানে আমি এটা বলবো যে আপনি সরেন, রুমে আলোতে আমি একটু দেখবো যে কি হয়েছে। আমি যখন টার্ন করে তাকে বলতে যাব, সেই মুহূর্তে দেখি সে নেই। ও মাই গড, ওখানে নাই উনি, ওখানে উনি নেই। আমি দেখতে পাচ্ছি আপনি একদম অনেক অফেয়ারে যখন শুনছিলাম তখনই আপনি নার্ভাস ছিলেন, এখন অনেক নার্ভাস, এবং আমি বুঝতে পারছি আপনি পুরো দৃশ্যটা মানে এটা মানে তাৎক্ষণিকভাবে হইলে মানুষ যে কিরকম লাগে, মানে কিছু বোঝা যায় না যে আমার চারপাশে কি হচ্ছে। হ্যাঁ, এটা ঘোরের ভিতরে মনে হয়। হ্যাঁ, কিন্তু তখন আমি মানে নিজের ভিতরে সাহস রাখার কৃত্রিম চেষ্টা করতেছিলাম। আমি এটা নিজের মনের মধ্যে রাখার চেষ্টা করতেছিলাম যে হয়তো যে ছিল সে হয়তো আর কাউকে হেল্প, মানে অন্য কারো কাছে হেল্প চাওয়ার জন্য সে বাইরে গেছে। কিন্তু সেটা আমার ভুল প্রমাণিত হয়েছে তখনই যখন আমি সে আলোতে যে মানুষটা পড়ে আছে তার মুখটা দেখলাম, সেই চেহারাটা হইতেছে যে আমাকে ডাক দিয়েছে সেই। ও মানে তার মানে যে আমাকে হেল্প চাইছে এতক্ষণ, যে আমাকে একবার ডাক দিল, অ্যাডভাইস দিল। তারপরে রুমের ভিতরে আমি যখন আসলাম, এবং যে সেই চেহারাটা, এবং যে মানুষটা রুমের ভিতরে পড়ে আছে তার গলায় কাচের টুকরো বিঁধে আছে। আচ্ছা, শর্টে, মানে কেউ মনে হচ্ছে কাঁচ দিয়ে গলায় কাটা হয়েছে। কাঁচ দিয়ে গলায় আঘাত করেছে, যার কারণে সেখানে কাঁচ বিঁধে আছে, বেশ বড় টুকরো কাঁচে বিঁধে আছে, এবং সেগুলো কাঁচের বোতলের লাইক। আর সেখান দিয়ে রক্ত বের হচ্ছে না, মাঝে মাঝে ফিনকি দিচ্ছে। কখন ফিনকি দিচ্ছে, মানে গলা দিয়ে মানে এক ধরনের, মানে সে কিছু বলতে চাচ্ছে, এক ধরনের এই ধরনের খুব হরিবল একটা সাউন্ড। আমরা যখন এই যে গরু জবাই দিয়ে কোরবানিতে, তখন এই রক্ত যখন বের হয়, যে শ্বাসনালীটা কেটে গেলে যখন একটা আওয়াজ হয়, মানে ওটা একটা আওয়াজ হয় একদম। মানে সে কিছু বলতে গেলে তার মুখ দিয়ে আওয়াজটা বেরোচ্ছে, আর ওই আওয়াজটা বের হচ্ছে কিন্তু ওই কাটা জায়গা দিয়ে, সেখানে রক্তের ফিনকি বেরোচ্ছে। মানে এটাকে কতটা ভয়ঙ্কর, আর মানে এটা যে একটা মানুষকে
অজ্ঞান করে দেওয়ার জন্য যথেষ্ট। আর কিছু বলার নাই মানে আসলে এটা খুবই কেউ চাবে না, কেউ এক্সপেক্ট করবে না যে কারোর সাথে এটা হোক। কিন্তু সেই ঘটনা জায়গাটা- এখনো শেষ নাই, কিন্তু ঘটনা এখনো শেষ হয়নি, সুতরাং শুনেন ঘটনা এখনো শেষ হয় নাই। তারপরে আমি তখন সেই জায়গায় মানে আমি কি করব, একটা মানুষ হেল্প করতে আসছি, এখন আর উল্টা ভয় পেয়ে আমি ফ্রিজ হয়ে গেছি। আমার করণীয় কি আমি কিছু বুঝতে পারতেছিলাম না সেই মুহূর্তে। আর বয়স তো তখন বেশি না, কেবল ক্লাস 7-8 একটা ছেলে। তো তখন আমি কয়েকবার তার দিকে আগানোর চেষ্টা করি, কিন্তু ভয়ে আমি তার দিকে আগাতে পারি না। কারণ ওই জিনিসটা মনে হয় যে কেন সেই মানুষটা কেন আমাকে ডাক দিল না, আসলে সেই ডাক দিছে, আমি কার চেহারা দেখছি, মানে এই ইকুয়েশন গুলো আমি আমার মাথার মধ্যে মিলাতে পারতেছি না। স্বাভাবিক। তখন আমি যেটা চিন্তা করলাম যে আমি এখানে এভাবে থাকলে আমি বেশিক্ষণ স্টেবল, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার কনসিয়াসনেস আমি হারিয়ে ফেলতে পারে যে কোনো মুহূর্তে। আমি এখানে তখন দ্রুত মানে, আর ওই যে তার যে আওয়াজটা, সেই আওয়াজটা মনে করেন নিতে যে পারছিলেন না। আমি হ্যাঁ। ওটা যতবার আমি শুনতেছি ততবারই আমার মানে পেইন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন আমি তাড়াতাড়ি সেই বিপরীত জায়গা থেকে মানে যত শক্তি আছে গায়ে, মানে যতটুকুই আছে, আমি শুধু একদিকে মানে চিৎকার করতে পারতেছি না, কিছু করতে পারছি না, জাস্ট মনে হচ্ছে যে আমাকে এখান থেকে যত দূর পারে মানুষের জায়গা, মানে যেখানে মানুষ আছে সেখানে আমার যেতে হবে। তো আমি তাড়াতাড়ি ওখান থেকে খুব দ্রুত সেখান থেকে দৌড় দিয়ে আমি যে সেলুনে যাওয়ার কথা ছিল সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি কিন্তু বেসিক্যালি ওখান থেকে ভয়ও পেয়ে গিয়েছি, কিন্তু আমি আবার মনে মনে এটা আছে যে যেহেতু হেল্প চাইছে আসলে ব্যাপারটা কি। পরে আমি সেই সেলুনে যাওয়ার পরে আমার যে যিনি চুল কাটাতেন, সুমন নাম ছিল, সুমন আঙ্কেলকে বললাম যে আঙ্কেল এরকম আমি আসার পথে এরকম হয়েছে, আমার তো চুল কাটানোর দরকার ছিল, কিন্তু বাদ দেন, আপনি আমার সাথে চলেন সেই জায়গাটায়, ওখানে হেল্প করতে পারে কিনা বলে। উনাকে যখন বলছি যে সে মানে যে আমাকে ডাক দিয়েছে ওই রকমই আমার কাছে একই রকম মনে হয়েছে, কিন্তু সেটা নাও হইতে পারে, একটা মানুষ এরকম পড়ে আছে। তো পরবর্তীতে উনি বললো যে না, ওখানে আর যাওয়ার দরকার নেই, কারণ ওই জায়গাটা, ওইখানে তুমি ওই জায়গাটাতে কেন আসছো। এখন আমাকে প্রথমে একটু বকা দিচ্ছিল, বকা বলতে আমাকে একটু কোশ্চেন করছিল। পরে বলে যে ওখানে যাওয়ার দরকার নেই এই কারণে, কারণ ওখানকে ওই জায়গাটা এরকম আজে বাজে ছেলেপেলেরা ওখানে আড্ডা দিত, আর এরকম তারা যখন সেখানে এই অ্যাডিকশন কাজ মানে তারা করতো, সেই অ্যাডিকশন অসামাজিক কাজ মধ্যেই তারা তর্ক বিতর্কতে একজন করছে কি আর একজনের মানে এরকম বন্ধু বান্ধব একসাথে ছিল। পরে একজনকে রাগের মাথায় ওখানে তারা কাঁচের বোতল বা সামথিং এরকম কিছু দিয়ে তার গলায় আঘাত করে সিভিয়ারলি ভাবে তাকে ওখানে জখম করে ওখানে ফেলে চলে যায়। কিন্তু ওখানে সে যে যাকে জখম করে ফেলে গিয়েছিল সে অনেকক্ষণ ধরেই বেঁচে ছিল এবং অনেক রাত পর্যন্তই সে হেল্পের জন্য চিৎকার করছে, কিন্তু মানুষ ওখানে যায় নাই, কারণ মানুষ ওখানে গেলেই মানুষের ভয় ছিল যে ওখানে গেলে আমার জড়িয়ে পড়তে পারে, ঝামেলা জড়িয়ে পড়তে পারে বা আমার কাছে ছিনতাই করে নিয়ে যেতে পারে। কারণ এখানে আগে পরে ওখানে এরকম হয়েছে যে মানুষ এরকম মানে ওখানে চিল্লাফাল্লা করতো, ছেলেপেলেরা চিল্লাফাল্লা করতো, মানুষজন যেত তার কাছ থেকে মোবাইল টাকা পয়সা রেখে দিত, এই ধরনের প্রবলেম করতো। তার উপরে মানুষ আর যায় নাই ওখানে। তারপরও সে যার ঘটনাটা মানে যে ওখানে যাকে আপনি দেখেছেন সে ওইরকম ওই ঘটনাটা ঘটেছিল এবং সেইখানে সে হেল্প না পেয়ে ওই অবস্থায় মারা গিয়েছিল। তো হয়তো জানি না আমার সামনেই কেন আবার সেরকম হেল্প ছিল বা আমি কেন এটা দেখলাম, এটার উত্তর আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। হয়তো আপনি ওখানে একা ওইভাবে গিয়েছিলেন বলেই হয়তো আরো অনেকেই আছে যারা হয়তো ওই দৃশ্যটা নিজের চোখে দেখেছেন, তাদের সবার খবর তো আমরা জানি না, কিন্তু আপনি যেটা তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যাকে দেখেছিলেন সে কয়েকদিন আগেই মারা গিয়েছেন, মানে খুন হয়েছেন তিনি, যাকে আপনি দেখেছিলেন, এবং সেই দৃশ্যটার পুনরাবৃত্তি ঘটেছে আবার আপনার চোখের সামনে। আপনি মারাটা দেখেন নাই, বাট তারপরের যে অবস্থা সেই অবস্থাটা দেখেছেন, যেটা আগের ঘটনা, রাইট। এবং আমি জানি না, এবং হয়তো এই এক্সপেরিয়েন্সটার যে আপনার যে এক্সপেরিয়েন্স হচ্ছে এটা হয়তো কোনো ব্যাখ্যা নেই, কিন্তু আপনার সারা জীবন মনে রাখার মতন একটা ঘটনা। প্রিয় লিসেনার, স্বাগতম বুথ এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9টা 30 এখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় অন্য কোনো দিন ভৌতিক নতুন ভিডিও নিয়ে।
আর আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী যদি শেয়ার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের কাহিনীগুলোকে দর্শকের মাঝে তুলে ধরবো।